নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার। আপনাদের সবাইকে অজস্র শুভ কামনা। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ সকাল মানে একটা কথা, আজকে প্রায় কাঁপতে কাঁপতে এই শরণাগত অনুষ্ঠান করতে বসে মনে হচ্ছে মাঘের শীত বাঘের গায়ে, এরকম একটা কথা আছে না? মানে মাঘ মাসের শীত সে একেবারে বাঘের গায়েও জেঁকে বসে, বাঘও সেই শীতে ছটফট ছটফট করে। বাঘ সত্যি সত্যি ছটফট করে কিনা আমি জানি না, কিন্তু মাঘ মাসের শীত আপনাদের বলি, এর মধ্যে আমি নানান জায়গায় গিয়েছিলাম। বাঁকুড়া থেকে ঘুরে এলাম, বাঁকুড়ার একটা ফাঁকা জায়গা, সেইখানে গিয়েছিলাম। একটা বর্দি পাহাড় বলে, সেই পাহাড়ের ওপরে একটা থাকবার জায়গা, সেখানে ছিলাম এক রাত্রির। এবং তারপরে সেদিন আসানসোল থেকে ঘুরে এলাম। উরে বাপ রে বাপ, আসানসোলে কি ঠান্ডা! সেখানে অবশ্যই সারাদিনটা কাটালাম, বিকেলের দিকে ট্রেন ধরে চলে এসেছি, একটা কাজে গিয়েছিলাম। ফলে পরপর দুটো খুব ঠান্ডার জায়গা ঘুরে তারপরে কলকাতায় এসেছি। কলকাতার ঠান্ডা তেমন গায়ে লাগছে না। যাই হোক, বেণুমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটা বলি। আজকে 1 মাঘ 1431, ইংরেজি 15 জানুয়ারি 2025, বুধবার। দ্বিতীয়া, সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 26 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 8 মিনিট। নক্ষত্র পুষ্যা। আজকে জন্মে কর্কট রাশি, বিক্রবর্ণ, দেবগণ। দিনের বেলা 11টা বেজে 19 মিনিট গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা 64 কলার কথা বলছিলাম, তার মধ্যে বাস্তুবিদ্যা সম্পর্কে একটু বড় করে বলা হলো। মানে বাস্তুবিদ্যাটা সে যুগের যে সমস্ত প্রাসাদ, ধর্ম ইত্যাদি ইত্যাদি যা কিছু ছিল, এবং রামায়ণে, মহাভারতে, পুরাণে তার যা বিবরণ পাওয়া যায়, তার মধ্যে অনেক কল্পনা মিশে আছে হয়তো, কিন্তু বোঝা যায় যে বাস্তুশিল্পটায় আমরা আমাদের পূর্বপুরুষেরা প্রভূত উন্নতি করেছে। মানে আর ব্যাপারটা বিদেশ থেকে আসেনি, আমাদের দেশে খুবই সম্পন্ন একটা ঐতিহ্য ছিল। তো এরপরে আমরা অন্য আর একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা বলেই ফেলি আপনাদের। রূপ্য রত্ন পরীক্ষা, এটা একটা কলা। রূপ্য রত্ন পরীক্ষা ব্যাপারটা কি সেটা তো বলবো, যথাসময়ে বলবো। তার আগে অনুষ্ঠান পরিচিতিটা শেষ করি, তারপরে তাহলে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম আপনারা জানেন, কদিন ধরেই সেই রচনা পড়া হচ্ছে, ব্রহ্ম ও জগৎ। সেখান থেকে খানিকটা অংশ পড়ে শোনানো যাবে আপনাদের। তারপরে চলে যাব ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, স্বামী যোগেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে থেকে। এই হলো আমাদের অনুষ্ঠান 92.7 BFM সর্বদাগত অনুষ্ঠানে। এখনটা হলো পুরাণ চিরন্তন। 64 কলার মধ্যে আমরা এখন 38 নম্বর কলায় এসে পৌঁছেছি। সে কলার নাম রূপ্য রত্ন পরীক্ষা। ঠিক আছে, রত্ন রূপ্য পরীক্ষা বলেও কেউ কেউ মনে করেছেন। এই যে রূপ্য পরীক্ষা বলতে যেটা বোঝানো হচ্ছে বলে কেউ মনে করেছেন, সেটা হচ্ছে যে তখনকার দিনের যে মুদ্রা, সেই মুদ্রা তো রৌপ্য মুদ্রা হতো। সেই রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা, এরকম সব হতো, তো আমরা জানি। এই রূপোর ভাগটা কত থাকতো, রৌপ্য মুদ্রার মধ্যে রূপোর ভাগটা কত থাকতো, এটা কেউ কেউ মনে করেছেন। আবার এখানে কেউ বলছেন যে না, শুধু মুদ্রা না, সোনা, রূপো, অন্যান্য রত্ন, তার দোষ, গুণ, মূল্য, কত দাম হতে পারে, এটা মানে জহুরি যেটা করে আর কি, সেইটা বোঝবার ক্ষমতাটা
এইটাও একটা কলা, এইটাও একটা শিল্প। যেমন বলা হচ্ছে যে সোনার রং যদি 11 ভাগের কম থাকে তবে সে সোনা গ্রাহ্য হওয়া উচিত নয়। আবার 16 ভাগ সোনার রং আছে, তার উপরেও যদি বেশি রং চড়ানো থাকে তবে সে সোনাও গ্রাহ্য নয়। রূপো তেমনি কাঁসার সঙ্গ বর্জিত হলেই গ্রাহ্য হবে, তা না হলে নয়। রত্নের ক্ষেত্রে 5টা রত্ন বলা হচ্ছে, সেগুলো হলো বজ্রমণি, মুক্ত, মাণিক্য, নীল এবং মরকত। এই 5টা হলো রত্ন, আর 4টে হলো উপরত্ন। এই উপরত্নগুলো কি কি? উপরত্ন হচ্ছে গোমেদ, পুষ্পরাগ, বৈদুর্য, প্রবাল। এই 4টে উপরত্ন। এদের মধ্যে বজ্রমণি আর মুক্ত, আমি বজ্রমণি কখনো দেখিনি, আপনারা কেউ দেখে থাকতে পারেন হয়তো, মুক্ত তো দেখেছি। এদের রং হলো সাদা, মাণিক্য হলো লাল, নীল তো নীলই, আর মরকতের রং হলো সবুজ, সাদা এবং হলুদ, এই 3 রকম। এই সমস্ত রত্ন শুদ্ধ নাকি এইসব রত্নের মধ্যে দোষ আছে, সেই সমস্ত বুঝে নেওয়াটাই এখানে কলার তাৎপর্য বহন করে। তার মানে কলা এখানে পরীক্ষা নিরীক্ষা করবার যোগ্যতা। আমরা যাকে শিল্প বলি, এই যে রূপ্য রত্ন পরীক্ষা, এটাকে সেই অর্থে শিল্প হয়তো বলা যাবে না, কিন্তু এটা এই যে এত সোনা রূপো কতটা আছে না আছে, মণিমাণিক্য ইত্যাদি ইত্যাদি রত্ন উপরত্ন, তার কোনটা কি বিচার করা, তার মানে বুঝতে পারা যায় যে তখনকার দিনের মানুষ বেশ একটা বিলাসী জীবন যাপন করত, তাই না? এই সূত্র ধরে আর একটা কলার কথা বলি, মানে প্রাচীন কালে যাকে কলা বলে মনে করা হয়েছে, তার নাম ধাতুবাদ। বলবো তার আগে একটু গান শুনবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ধাতুবাদ আরেকটি কলা, 64 কলার মধ্যে। এটা হচ্ছে খুব সোজা কথায় যদি বলি, ধাতু জ্ঞান, মানে মাটি, পাথর বা অন্যান্য যে সব বস্তু আছে সেগুলো পাতন, শোধন এবং একটার সঙ্গে অন্য আরেকটা ধাতুকে মিলিয়ে দেওয়ার যে জ্ঞান, সেইটা অর্থাৎ একরকম করে কেমিস্ট্রি এর মধ্যে মিশে আছে। এটাও কিন্তু একটা কলা। যেমন মণি রাগা করক জ্ঞান, মানে অর্থ রোজগার করবার জন্যই হোক বা অলঙ্করণ শোভার জন্যই হোক, এই স্ফটিক মণিগুলোকে অন্য রং দিয়ে রঞ্জিত করবার একটা বিজ্ঞান ছিল। অর্থাৎ যে মণিটা যে রঙের, তাকে অন্য রঙের করে দেওয়া হলো, তার একটা বিজ্ঞান ছিল। আবার এটাও হতে পারে যে পদ্মরাগ ইত্যাদি মণির আকর স্থানগুলি সম্বন্ধে যে জ্ঞান কোথায় পাওয়া যায়, সেইটা হলো এই মণি রাগ করক জ্ঞান। এগুলো সমস্তটাই শিল্পের অন্তর্গত, কিন্তু তখনকার দিনে একে কলা বলেই মনে করা হতো। আর একটা কলার কথা বলি, এটা হলো বৃক্ষায়ুর্বেদ। বৃক্ষায়ুর্বেদ কিন্তু খুবই, মানে যেমন বাস্তুবিদ্যা নিয়ে প্রচুর চর্চা হয়েছে, বৃক্ষায়ুর্বেদ নিয়েও কিন্তু প্রচুর চর্চা হয়েছে সেই যুগে। রোগ, এই সমস্ত নানান রকমের অসুখ বিসুখ ইত্যাদি ইত্যাদি নিরাময় করবার জন্য যেরকম আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র তৈরি হয়েছিল, তেমনি করে গাছকে কেমন করে রক্ষা করতে হবে, গাছের কেমন করে ফলন বাড়বে, তো এই সব বিষয় নিয়ে বৃক্ষায়ুর্বেদ তৈরি হয়েছিল। অর্থাৎ এগ্রিকালচার যাকে বলে, এগ্রিকালচারের কাজ তাই, গাছের ডাক্তার সোজা কথায় যাকে বলা যেতে পারে। তো এই বৃক্ষায়ুর্বেদ দিয়ে বেশ কিছু বইপত্র লেখা হয়েছে, সেই সময় লেখা হয়েছে। বৃহৎ সংহিতার একটি অধ্যায়, কৃষি পরাশর বলে একটি গ্রন্থ আছে, অভিলষিতার্থ চিন্তামণি, চক্রপাণি মিশ্রের বিশ্ববল্লভ, সুরপাল বলে একজনের লেখা বৃক্ষায়ুর্বেদ, এরকম সব নানান রকম গ্রন্থ লেখা হয়েছে,
গাছপালাকে কি করে রক্ষা করতে হবে, গাছপালার যত্ন কিভাবে করতে হবে ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত নিয়ে এটা খুব গুরুত্বপূর্ণ ছিল তখনকার দিনে। আজকাল তো আমরা নির্বিচারে গাছ কেটেই একরকমের আনন্দ উপভোগ করি, তখনকার দিনে কিন্তু তার উল্টোটা ছিল, এবং আমি তখনকার দিনটাকেই সভ্য সমাজের লক্ষণ বলে মনে করব। তো মানুষের মতোই এই গাছেরাও যে নানান রকম অসুখ বিসুখ হয়, তার এমনকি কফ বাত পিত্ত এই সমস্ত হয় গাছের, সে কথাও বলা হচ্ছে প্রাচীন শাস্ত্রে। শেষ হলো আজকের মতো পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম ব্রহ্ম ও জগৎ। প্রকৃতি সেই অনন্তেরই সীমাবদ্ধ ভাব মাত্র, অতএব উহা সসীম। অতএব এমন এক সময় আসিবে যখন আমরা বাহিরের অবস্থাগুলিকে জয় করিতে পারিব। উহাদিগকে জয় করিবার উপায় কি? আমরা বাস্তবিক পক্ষে বাহিরের বিষয়গুলির কোনো পরিবর্তন সাধন করিয়া উহাদিগকে জয় করিতে পারি না। ক্ষুদ্রকায় মৎস্যটি তাহার জলমধ্যস্থ শত্রু হইতে আত্মরক্ষায় ইচ্ছুক, সে কি করিয়া আত্মরক্ষা করে? আকাশে উড়িয়া পক্ষী হইয়া। মৎস্যটি জলে বা বায়ুতে কোনো পরিবর্তন সাধন করিল না। পরিবর্তন যাহা কিছু হইল তাহা তাহার নিজের ভিতরে। পরিবর্তন সর্বদাই নিজের ভিতরেই হইয়া থাকে। এইরূপে আমরা দেখিতে পাই সমুদয় ক্রমবিকাশ ব্যাপারটিতে নিজের পরিবর্তনের ভিতর দিয়েই প্রকৃতিকে জয় করা হইতেছে। এই তত্ত্বটি ধর্ম এবং নীতিতে প্রয়োগ করো, দেখিবে এখানেও অশুভ জয় নিজের ভিতরে পরিবর্তনের দ্বারাই সাধিত হইতেছে। অদ্বৈত বেদান্তের সমগ্র শক্তি মানুষের নিজের মনের বিকাশের উপর নির্ভর করে। অশুভ, দুঃখ এ সকল কথা বলাই ভুল, কারণ বহির্জগতে উহাদের কোনো অস্তিত্ব নাই। ক্রোধের কারণ পুনঃ পুনঃ ঘটিলেও এই সকল ঘটনায় স্থির থাকা যদি আমার অভ্যাস হইয়া যায়, তাহা হইলে আমার কখনো ক্রোধের উদ্রেক হইবে না। এইরূপে লোকে আমাকে যতই ঘৃণা করুক, আমি যদি সেসব গায়ে না মাখি, তাহা হইলে তাহাদের প্রতি আমার ঘৃণার উদ্রেক হইবে না। এই রূপে নিজের উন্নতি সাধন করিয়া অশুভ জয় করিতে হয়। অতএব তোমরা দেখিতেছ, অদ্বৈতবাদী একমাত্র ধর্ম যাহা আধুনিক বৈজ্ঞানিক দলের সিদ্ধান্ত সমূহের সহিত ভৌতিক ও আধ্যাত্মিক উভয় দিকেই যে শুধু মেলে তাহা নহে, বরং ওই সকল সিদ্ধান্ত অপেক্ষাও উচ্চতর সিদ্ধান্ত স্থাপন করে। আর এই জন্যই ইহা আধুনিক বৈজ্ঞানিক দলের অন্তর এতখানি স্পর্শ করিয়াছে। তাহারা দেখিতেছেন প্রাচীন দ্বৈতবাদাত্মক ধর্মসমূহ তাহাদের পক্ষে পর্যাপ্ত নহে, উহাতে তাহাদের জ্ঞানের ক্ষুধা মিটিতেছে না। কিন্তু এই অদ্বৈতবাদে তাহাদের জ্ঞানের ক্ষুধা মিটিতেছে। মানুষের শুধু বিশ্বাস থাকিলে চলিবে না, এমন বিশ্বাস থাকা চাই যাহাতে তাহার জ্ঞানবৃত্তি চরিতার্থ হয়। যদি মানুষকে বলা হয় যাহা দেখিবে তাহাই বিশ্বাস করো, তবে শীঘ্রই তাহাকে উন্মাদাগারে যাইতে হইবে। একবার জনৈক মহিলা আমার নিকট একখানি পুস্তক পাঠাইয়া দেন। তাহাতে লেখা ছিল সবকিছুই বিশ্বাস করা উচিত। ওই পুস্তকে আরো লেখা ছিল যে মানুষের আত্মা বা ঐরূপ কিছুর অস্তিত্বই নাই, তবে স্বর্গে দেবদেবীগণ আছেন, আর একটি জ্যোতিষ সূত্রে আমাদের প্রত্যেকের মস্তকের সহিত স্বর্গের সংযোগ সাধন করিতেছে। গ্রন্থকর্ত্রী জানিলেন কি রূপে? তিনি প্রত্যাদিষ্ট হইয়া এই সকল তত্ত্ব জানিতে পারিয়াছিলেন, আর তিনি আমাকেও এইসব বিশ্বাস করিতে বলিয়াছিলেন। আমি যখন তাহার এই সকল কথা বিশ্বাস করিতে অস্বীকার করিলাম, তিনি বলিলেন, তুমি নিশ্চয় অতি দুরাচার, তোমার আর কোনো আশা নাই। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, ব্রহ্ম ও জগৎ। এরপর গান, গানের পর কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে দীর্ঘদিন ধরে পড়ে শোনাচ্ছি আপনাদের। আজকে আরো খানিকটা অংশ শোনাবো। সত্যি সত্যি এই কথামৃত আমরা যারা গৃহস্থ মানুষ, তাদের
কাছে এর কোনো বিকল্প আছে বলে তো আমার মনে হয় না। তো যাই হোক, শোনাই আপনাদের। ঠাকুর মাড়োয়ারি ভক্তদের বলছেন, মাড়োয়ারিদের সম্পর্কে এরকম একটা কথা তো আমরা জানি যে মাড়োয়ারিরা খুব ভালো ব্যবসা করতে পারে। আমাদের এই কলকাতা শহরে প্রচুর মাড়োয়ারি ব্যবসাদার আছেন, দেশেই ছড়িয়ে আছেন, গোটা পৃথিবীতেই ছড়িয়ে আছেন সেই অর্থে বলতে গেলে। তো সেই মাড়োয়ারিদের সাক্ষাতে তিনি ঠাকুর এই সমস্ত কথাগুলো বলছেন যে তোমরা তো ব্যবসা করো, ক্রমে ক্রমে উন্নতি করতে হয় জানো। কেউ আগে রেডির কল করে, তেমনি ঈশ্বরের পথে এগিয়ে যেতে হয়। ভাবুন, ব্যবসা করার সঙ্গে ঈশ্বরকে পাওয়া পদ্ধতির দিক থেকে কিরকম করে মিলিয়ে দিচ্ছেন ঠাকুর। একটা ব্যবসা কর, পুঁজি বাড়লো দিকে গেলে, তেমনি তোমার অল্প জ্ঞান, অল্প ভক্তি তুমি সেইখান থেকে শুরু করো না। আস্তে আস্তে বাড়ছে, তোমার সমর্পণটা আস্তে আস্তে বাড়ছে, তখন তুমি আরো বেশি করে ঈশ্বরকে ডাকো, আরো বেশি করে এই যে জাগতিক যা কিছু কামনা বাসনা, লোভ, ক্রোধ ইত্যাদি ইত্যাদি সেই সমস্ত কিছু ত্যাগ করতে 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 যাও। এইভাবেই তো এগোতে হয় আমাদের। আমরা তো শুরুটা অল্প পুঁজি দিয়েই করি, তারপরে সেই পুঁজি যার বাড়ে তার বাড়ে, যার বাড়ে না সে অন্তত ঈশ্বরের দিক। এই তো ব্যাপার। কি বলছে মাঝে দেখবেন কথামৃতের মধ্যে বারবার করে ফিরে আসছে, নির্জনে যাও, নির্জনে যাও, নির্জনে গিয়ে তাকে ডাকো। প্রকৃতি আছে, প্রকৃতি কি বিশাল। আগের দিন বলছিলাম না যে বিশাল একটা আকাশ কালো দেখে আছে, দিগন্ত মাঠ, প্রকৃতি। প্রকৃতি যদি আমি থাকতে, সেই প্রকৃতি এই যে বিরাট আছে, তো সেই ঈশ্বর আছে। এখানে নেই তার চিন্তা, তার আকাঙ্ক্ষা, সান্নিধ্য, এই সমস্ত গুলো পার হয়ে তুমি চলে যাও। কথা অনুষ্ঠানে জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। মাঝে একটু গান, একটু পোনা করলে চলবে না, আস্তে 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 ওই যে ঠাকুরেরই কথা আছে যে তুমি একটা জায়গায় খুঁড়ছো 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 খুঁড়ছো, জল বেরোচ্ছে না, আর একটা আবার করলে হবে। তোমাকে এক মনে নির্দিষ্ট ভাবে খুঁড়ে যেতে হবে। এই নিজেকে খুঁড়ে যাওয়া, এই নিজেকে খুঁড়ে যাওয়ার করে যেতে হবে। ভয় না হলে হবে না, ঠিক পাবে। বলে যে অবস্থায় অস্ত্র করলে হিতে বিপরীত হয়, পেকে মুখ হলে তার অস্ত্র কর। বলেছিল মা এখন আমি ঘুমোই, আমার বাজ্যে পেলে, তখন মা বললো বাবা বাজ্যেতেই তোমাকে আমাকে তুলতে হবে না, শরীরে মনে সেই চোখ পুঞ্জ দেখা যাবে, মনে সেই আনন্দ দেখা দেবে, বুকের মধ্যে গুড়গুড় গুড়গুড় বায়ু উঠবে। আপনাদের বলছি কাছাকাছি যাওয়া হবে থেকেই ঈশ্বরের দর্শন। ফলে থেকে আসল কথা উপলব্ধি যাকে আমরা বলি, অনুভব যাকে আমরা বলি। এই যে তোরা তারা অনেকে আসেন,
বৃষ্টিটি ফল তাল বীজ কিন্তু ঠাকুর গুলোকে কেন করেন? বলেন ওদের অনেক মিথ্যে কথা বলে টাকা রোজগার করতে হয়। ঠাকুর ছিলেন আমার সব আমি দিতে পারি, সত্য দিতে পারবো, সত্য আমি কাউকে দিতে পারবো না, ওইটা আমার। তো কথাভাষী যারা বিচারী তার স্পর্শ ঠাকুর এইসব তাদের যে জীবনযাপন, সেই জীবনযাপনের একটা আছে ঠাকুর তাদের দেওয়া, এবং এটা স্বীকার করে যে দেখো ব্যবসা তো কথা না, ব্যবসায় তিনি বললেন অসাধুর ওজন আছে, সেই সব ভোজ্য দ্রব্য সুদ দিতে হয়, মিথ্যাও পথে ঈশ্বরকে পাওয়া যায়। সব এবারে গান, গানের পর কেবল রুটি নয়, আপনাদের সঙ্গে তাদের সৌমিত্র বসু। মানসিক জন্য মানুষের বৃত্ত এগিয়ে নিয়ে গেছে। যে মানুষ বাস করে সে সম্পর্কে সে অনেক কিছুই জেনেছে, কিন্তু তা নিয়ে সে চায় তাই নয়, পৃথিবীকে আরো সুন্দর করতে চায়। প্রকৃতিকে অনেকটাই লাগিয়ে বহু ভালো ভালো জিনিস সৃষ্টি করা সত্ত্বেও মানুষ যে আগের থেকে ভালো আছে সে কথা বলা চলে না, দাঁড়িয়েছে নিজের ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। কোনটি তার পক্ষে মঙ্গল সে কথা সে কাজে কর্ম এর মতো সে কাজ করে, যাদের অদৃশ্য শক্তির হাতের, যারা তার ঘনিষ্ঠ তাদেরও না, এমনকি ঘৃণা করে সে আগের মতোই এটাকে উপহাস। কারণ এই মানুষ তার উন্নতি ঘটাতেই সদা উন্নত করে বলা হয় ইতিহাসের জন্ম ছিল, আজও সে আগের মতোই সে দুষ্ট এবং অসৎ। আজও পূর্বের মতোই সক্রিয়, প্রকাশ নিজেকে একটু বদলেছে, আরো কম ভয়ঙ্কর ধ্বংস। গোষ্ঠীর তফাৎটা মনে রাখতে, মানুষ ভালো বা মন্দ হতে পারে, খারাপ খাওয়া শেষ কিন্তু নীতি ও বিচার চরম স্বার্থপর হয়ে ওঠে। ব্যক্তিগত দেশগুলো নৈতিকতা দেশের শক্তি যায় না, সে পরিমাপ করতে গেলে সে দেশ কতটা বিবেচনার সঙ্গে
বা ব্যবহার থেকে বিরত থাকতে পারে কিনা। মানুষের তথাকথিত উন্নতি আজ এমন এক পর্যায়ে পৌঁছে দিন দিন হচ্ছে যে মনে তার এই উন্নতি সমৃদ্ধিকে গুরুত্ব দেওয়া এবং নৈতিক মূল্যবোধগুলিকে অবহেলা করার ফলেই বর্তমান দেখা দিয়েছে। জোর দেওয়া প্রয়োজন। মানুষকে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে অন্তর্ভূত করে, নিজেকে জয় করে কেবল সদানন্দজির রচনা। এরপর গানের পর 92.7 অনুষ্ঠান। ভালো থাকতে আমরা সকলেই চাই, কিন্তু সমাজের নানাবিধ কলুষতা এবং আমাদের পারিবারিক, অর্থনৈতিক এবং নানাবিধ খদ্য মানসিকতার জন্য আমরা ভালো থাকতে পারি না। নিজেকে কি করে একা ভালো রাখবো তা কি কখনো হয়? আমার পরিবারের লোক যদি সুস্থ না থাকে এবং ভালো না থাকে, তাহলে সেই অবস্থা আমার মনের উপর অবশ্যই চাপ পড়বে। একটি পুকুরে গ্রামের লোকেরা যদি নোংরা ময়লা জল খায়, তবে সেই গ্রাম মহামারীর আকার ধারণ করবে। এখানেও সেই অবস্থা। আমার মতে ভালো থাকতে হলে সকলকে নিয়েই ভালো থাকতে হবে, সকলের ভালো চিন্তা করতে হবে। এই আলোর পথ আমরা অবশ্যই গ্রহণ করতে পারি। বুদ্ধদেব, শ্রী রামকৃষ্ণ, মহাপ্রভু চৈতন্য প্রভৃতি মনীষীদের বাণী। ছোট শিশুদের সঙ্গে আমরা যত মেলামেশা করব এবং অবসর সময় নানা রকম বাগান নিয়ে যদি থাকি, নিজের হাতে গাছের চর্চা করি এবং ছোট ছোট সংগঠন করে যোগ ব্যায়ামের ব্যবস্থা করি, তবে অবশ্যই অনেকটা ভালো থাকা যায়। কোনো কিছুর মধ্যে যদি নিজেকে অতিরিক্ত জড়িয়ে না ফেলি, তবে অনেক মানসিক আঘাত থেকে আমরা আমাদের হৃদয় মন্দিরকে বাঁচিয়ে রাখতে পারব। অবশেষে বলি, ভোরের বেলা আমাদের ভালো থাকার জন্য যে হৃদয় অক্সিজেন দরকার, তা অবশ্যই শরণাগত। এটি বিজয়গড় থেকে পারমিতা সরকার। শেষের পঙ্ক্তিটির জন্য ধন্যবাদ আপনাকে। তার বাইরে যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো খুব 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 গুরুত্বপূর্ণ কথা। যে কোনো না কোনো একটা কাজের মধ্যে থাকা, কাজের মধ্যে না থাকলেও যে একটা খুব পুরনো কথা আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কাজের মধ্যে না থাকলেই গন্ডগোল হয়ে যাবে। এবং বাগান করা, বাচ্চাদের সঙ্গে মেলামেশা করা, বাচ্চাদের সঙ্গে হই হুল্লোড় করা, নিজেকে সমস্ত দিক থেকে গ্রহিষ্ণু করে তোলা, এইগুলো খুব জরুরি বলে মনে হয়। আপনার চিঠিটি খুব চমৎকার হয়েছে এবং সত্যি সত্যি যদি একটু চর্চা করা যায়। সকালবেলা শরণাগত শুনলাম, ভালো থাকার এই উপায়গুলোর কথা শুনলাম, তারও ভুলে গেলাম। এটা না করে যদি একটু অভ্যেস করি, একটু বাচ্চাদের সঙ্গে মিশি, বাড়িতে একটা ছোট্ট বাগান করলাম, কি কোনো একটা, এই ধরুন খুব শীত পড়েছে তো, আমার মনে আছে যে শরণাগত যখন প্রথম শুরু হয়, সেই সময় একটা প্রস্তাব করা হয়েছিল যে শরণাগত পরিবারের লোকজনেরা ওই রাস্তায় যারা থাকেন তাদের একটু কম্বল দেবে, নিজেদের পয়সায় খানিকটা পর্যন্ত কিছু কম্বল কিনে একটা অংশে, তো সেটা দেওয়া হয়েছিল। তারপরেও বিচ্ছিন্নভাবে অনেকে তাদের তাদের সংগঠন নিয়ে এই ধরনের কাজকর্ম করেছেন। এই ধরনের সমস্ত সংগঠনের মধ্যে থাকা, নিজেকে যে কোনোভাবে হোক খানিকটা ক্রিয়াশীল রাখা, নিজেকে খানিকটা সক্রিয় রাখা এবং সেটা ভালো কাজে সক্রিয় রাখা। মানে যে কাজটা করে আপনার মনের মধ্যে একটা তৃপ্তি হবে যে হ্যাঁ, এই একটা কাজ করলাম, সেটা নিজের জন্য নয়, অন্য অনেক মানুষের জন্য, বা নিজের যে ভিতরের পরিতৃপ্তির জন্য, জাগতিক পরিতৃপ্তির জন্য নয়, সেটা তো ধর্ম নিশ্চয়। যাই হোক, অনেক ধন্যবাদ এই চিঠির জন্য পারমিতা দেবী। এবার তাহলে বাইরে 92.7 বিগ এফএমে শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। চলুন ঝাড়খণ্ডে যাওয়া। শুনছেন 92.7 বিগ এফএমে শরণাগত।
এখন বাইরে দূরে। আমরা দেউরি মন্দিরে আছি, ঝাড়খণ্ডের রাঁচির কাছাকাছি, রাঁচি থেকে 60 কিলোমিটার দূরে। এই যে মন্দিরটা, এই মন্দিরে কিন্তু বলি হয়। যেহেতু বহু প্রাচীন কালের আদিবাসীদের দেবী, সেই জন্য এই মন্দিরের দেবীর মধ্যে একটা সেই আদিমতা রয়েছে কোথাও। তার নানান নিদর্শন আমরা পাবো, সেগুলো বলবো। কিন্তু এই মন্দিরে বলি হয়। তো মন্দিরটা যে খুব প্রাচীন, আপনি হট করে ঢুকে মন্দিরের বাইরের যে চেহারাটা, প্রথমেই তো একেবারে মন্দিরের যে চূড়া, মন্দিরের যে বাইরের অবয়ব, সেইগুলোর দিকে চোখ পড়ে আমাদের। সেইটা দেখে আপনি খুব বুঝতে পারবেন না যে মন্দিরটা খুব প্রাচীন। তার কারণ মন্দিরটা খুব সুন্দর করে আধুনিক কালে সাজানো হয়েছে। কিন্তু দেউরি মন্দিরের যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহের চেহারাটা একেবারে সেই পুরনো কাল থেকে মোটামুটি একই রকম রয়েছে বলে মনে হয়। এবং সেটা তৈরি করা হয়েছে পরপর পরপর পাথর সাজিয়ে, পরপর পাথর সাজিয়ে তৈরি করা হয়েছে এর গর্ভগৃহ। এবং এই যে তৈরি করা হয়েছে, পাথরগুলো সাজানো হয়েছে, এর মধ্যে কোনো সিমেন্ট নেই, কোনো মশলা নেই, কিচ্ছু নেই। পাথরগুলোকে পরপর থাক 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 করে বসিয়ে দেওয়া হয়েছে। এবং তারা নিশ্চয়ই এর পেছনে কোনো বিজ্ঞান আছে, নিশ্চয়ই এর পেছনে কোনো কলা কৌশল আছে। সেই বিজ্ঞান বলুন, কলা কৌশল বলুন, যা কিছু বলুন না কেন, সেই দিয়ে পাথরগুলো জুড়ে গেছে একসঙ্গে। এবং অদ্ভুত দেখতে লাগে কিন্তু। হ্যাঁ, কুচকুচে কালো রঙের একটা মন্দির, আশপাশে সবটা সাদা, কিন্তু এইটা একবারে কুচকুচে কালো। এবং পাথর 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 পাথর, পাথরের উপর পাথর, পাথরের উপর পাথর, পাথরের পাশে পাথর, এইরকম করে সে ভারী ভারী আশ্চর্য লাগে। এরা এত 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 বছর ধরে এইরকম করে রয়েছে। না, গর্ভগৃহের কথা তো নিশ্চয়ই বলবো। সেই সঙ্গে বলবো যে সেই গর্ভগৃহের ভেতরে যে মাতৃমূর্তি আছেন তার কথা। তার আগে বাইরে থেকে মন্দিরের চেহারা সম্পর্কে দুটো কথা বলি। গর্ভগৃহের কথা আগে বলে ফেলেছি বাইরের দিকটার থেকে, কিন্তু গোটা মন্দিরটা যদি একটু দূর থেকে দেখেন তাহলে আপনার মনে না হয়ে পারবে না। এই যে রাস্তার উপরই তো মন্দির, আপনি গাড়ি থেকে নামলেন, নেমেই প্রথমে আপনার চোখে পড়বে মন্দিরের চূড়া। সেই মন্দিরটা বড় সুন্দর দেখতে হয়েছে। একতলাটা সাদা পাথরের মন্দির। এবার একতলা আর দোতলার মাঝামাঝি যে জায়গাটা, সেখানে একটা বারান্দার মতন করা আছে। তো সেখানে সার 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 সাদা পাথরের মূর্তি বসানো রয়েছে। এই সাদা পাথরের মূর্তি দিয়ে যে একটা বেড়া তৈরি করা হয়েছে, তারপরে দোতলা, সেই দোতলার বা উপরের অংশটা কিন্তু রঙিন। এবং সে রং মানে একটা দুটো রং নয়, নানান রকমের রং, নানান বৈচিত্র্য, নানান রকম কারুকার্য, অসম্ভব সুন্দর সুন্দর সমস্ত কারুকার্য মন্দিরের উপরের অংশটার দিকে। তো মন্দিরের একেবারে চূড়ার দিকে পরে যাব, তার আগে চূড়ার সামনে দুটি করে ছোট ছোট মন্দিরের মতন আছে। এবং সেই মন্দিরের মধ্যেও অসামান্য সমস্ত কারুকার্য খচিত হয়ে রয়েছে। বলছি ঝাড়খণ্ডের দেউরি মন্দিরের কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আরো কথা বলবার জন্য ফিরে আসছি, মাঝখানে একটু গান শুনে নি। নমস্কার 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 নমস্কার, আপনাদের সবাইকে 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 নমস্কার। আপনাদের সবাইকে অজস্র শুভ কামনা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে। এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ সকাল মানে একটা কথা, আজকে প্রায় কাঁপতে কাঁপতে এই শরণাগত অনুষ্ঠান করতে বসে মনে হচ্ছে মাঘের শীত বাঘের গায়ে, এরকম একটা কথা আছে না? মানে মাঘ মাসের শীত সে একেবারে বাঘের গায়েও জেঁকে বসে। বাঘও সেই শীতে ছটফট ছটফট করে। বাঘ সত্যি সত্যি ছটফট করে কিনা আমি জানি না, কিন্তু মাঘ মাসের শীত আপনাদের বলি। এর মধ্যে আমি নানান জায়গায় গিয়েছিলাম। বাঁকুড়া থেকে ঘুরে এলাম, বাঁকুড়ার একটা ফাঁকা জায়গা, সেইখানে গিয়েছিলাম। একটা বদ্দি পাহাড় বলে, সেই পাহাড়ের ওপরে একটা থাকবার জায়গা, সেখানে ছিলাম এক রাত্রির। এবং তারপরে সেদিন আসানসোল থেকে ঘুরে এলাম। ওরে বাপ রে বাপ, আসানসোলে কি ঠান্ডা!
সেখানে অবশ্যই সারাদিনটা কাটালাম, বিকেলের দিকে ট্রেন ধরে চলে এসেছি, একটা কাজে গিয়েছিলাম। ফলে পরপর দুটো খুব ঠান্ডার জায়গা ঘুরে তারপরে কলকাতায় এসেছি। কলকাতার ঠান্ডা তেমন গায়ে লাগছে না। যাই হোক, বেনু মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটা বলি। আজকে 1 মাঘ 1431, ইংরেজি 15 জানুয়ারি 2025, বুধবার। আজকে দ্বিতীয়া। সূর্যোদয়ের সময় সকাল 6:26, সূর্যাস্তের সময় বিকেল 5:08। নক্ষত্র পুষ্যা। আজকে জন্মে কর্কট রাশি, বিক্রবর্ণ, দেবগণ। দিনের বেলা 11:19 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা 64 কলার কথা বলছিলাম, তার মধ্যে বাস্তুবিদ্যা সম্পর্কে একটু বড় করে বলা হলো। মানে বাস্তুবিদ্যাটা সে যুগের যে সমস্ত প্রাসাদ, ধর্ম ইত্যাদি ইত্যাদি যা কিছু ছিল, এবং রামায়ণে, মহাভারতে, পুরাণে তার যা বিবরণ পাওয়া যায়, তার মধ্যে অনেক কল্পনা মিশে আছে হয়তো, কিন্তু বোঝা যায় যে বাস্তুশিল্পটায় আমরা আমাদের পূর্বপুরুষেরা প্রভূত উন্নতি করেছে। মানে আর্কিটেকচার ব্যাপারটা বিদেশ থেকে আসেনি, আমাদের দেশে খুবই সম্পন্ন একটা ঐতিহ্য ছিল। তো এরপরে আমরা অন্য আর একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা বলেই ফেলি আপনাদের। রূপ্য রত্ন পরীক্ষা, এটা একটা কলা। রূপ্য রত্ন পরীক্ষা ব্যাপারটা কি সেটা তো বলবো, যথাসময়ে বলবো। তার আগে অনুষ্ঠান পরিচিতিটা শেষ করি, তারপরে তাহলে স্বামী বিবেকানন্দ রচনা থেকে পাঠ। রচনার নাম আপনারা জানেন, কদিন ধরেই সেই রচনা পড়া হচ্ছে, ব্রহ্ম ও জগৎ। সেখান থেকে খানিকটা অংশ পড়ে শোনানো যাবে আপনাদের। তারপরে চলে যাব ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, স্বামী যোগেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র এবং শেষে তাই দেখে। এই হলো আমাদের অনুষ্ঠান 92.7 বিগ এফএম এ সর্বদাগত অনুষ্ঠানে। এখনটা হলো পুরাণ চিরন্তন। 64 কলার মধ্যে আমরা এখন 38 নম্বর কলায় এসে পৌঁছেছি। সে কলার নাম রূপ্য রত্ন পরীক্ষা। ঠিক আছে, স্বর্ণ রত্ন রূপ্য পরীক্ষা বলেও কেউ কেউ মনে করেছেন। এই যে রূপ্য পরীক্ষা বলতে যেটা বোঝানো হচ্ছে বলে কেউ মনে করেছেন, সেটা হচ্ছে যে তখনকার দিনের যে মুদ্রা, সেই মুদ্রা তো রৌপ্য মুদ্রা হতো। সেই রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা এরকম সব হতো, তো আমরা জানি। এই রূপোর ভাগটা কত থাকতো, রৌপ্য মুদ্রার মধ্যে রূপোর ভাগটা কত থাকতো, এটা কেউ কেউ মনে করেছেন। আবার এখানে কেউ বলছেন যে না, শুধু মুদ্রা না, সোনা, রূপো, অন্যান্য রত্ন, তার দোষ গুণ